করি আমি। ওকে। বুঝতেছি কি অবস্থা হবে। আচ্ছা, এরপর দেখো বি নাম্বার, হাউ উইল ইউ ইভালুয়েট। তাহলে ইভালুয়েশনের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমরা হিস্ট্রিতে প্রতিটা, যদি শুধু ইভালুয়েশন থাকে তাহলে প্রত্যেকটা হেডলাইন বা প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট ধরে লেখার চেষ্টা করবা, কারণ শুধু হিস্ট্রি মানে ইভালুয়েশন আছে। আর কারণ ফিজিক্যাল এক্সামিনেশন বা ইনভেস্টিগেশনে কিন্তু আসলে তুমি চাইলেও বেশি লিখতে পারবা না, এই জন্য হিস্ট্রির উপর জোর দিবা। আর ফিজিক্যাল এক্সামিনেশন কিভাবে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন ওই গদ বাঁধা ওটা তুলে দিব, ওটা হচ্ছে একটা প্যাটার্ন, ওটা তুলে দিবা না, যেহেতু পেশেন্টের ডায়াবেটিস এবং হচ্ছে আহ কি বলে স্মোকিং আছে, তাহলে তোমাকে ওই জেনারেল, তারপরে জেনারেল, তারপর রেসপিরেটরি, সিভিএস ওভাবেই হেডিং করে লিখবা, কিন্তু হেডিং এর ভিতরে তুমি তুমি যে পয়েন্ট গুলো খুঁজতে যাচ্ছ, যে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, কমপ্লিকেশন অফ স্মোকিং, হ্যাঁ, তার লাং ক্যাপাসিটি কেমন আছে, তার হচ্ছে কোনো ধরনের সিওপিডির কোনো ফিচার আছে কিনা, তার এটা কি তার কোনো ধরনের হচ্ছে ব্রঙ্কিয়ালটেসিস আছে কিনা, তার লাং ভলিউম কেমন, তার মানে লাং প্রপারলি কাজ করতেছে কিনা, এটা দেখতে চাও। আর ডায়াবেটিকের অনেক কমপ্লিকেশন রিলেটেড টু দা ডায়াবেটিস ইটসেলফ এবং হচ্ছে কার্ডিওভাস্কুলার, তাহলে সেক্ষেত্রে তার রেস্টিং ট্যাকিকার্ডিয়া আছে কিনা, তার ইসিজি মধ্যে কোনো চেঞ্জ আসতেছে কিনা, তো তার অ্যারিথমিয়া মানে রেস্টিং ট্যাকিকার্ডিয়ার মধ্যে অ্যারিথমিয়া পড়ে যাচ্ছে, তারপর হচ্ছে প্রিভিয়াসলি কোনো এমআই ছিল কিনা, এটাও কিন্তু আমরা দেখতে মানে, এবার এটা তো আমরা আসলে এক্সামিনেশনে পাবো না, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো কোনো ধরনের অ্যাডেড সাউন্ড বা এগুলো কিছু আছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে বেসলাইন এসপিও2, এটা আমাদের পয়েন্টের মধ্যেই ছিল। আর এটা বলতেছে যে সাইন অফ হাইপোটেনশন, কোন ধরনের সাইন অফ মানে সাইন অফ ইনফেকশন, যে ওই মুহূর্তে পেশেন্টের কোনো ইনফেকশন ছিল কিনা। আচ্ছা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো মোটামুটি আমাদের যে 19টা পয়েন্টের সবগুলো এখানে টাচ করে যাবে। এরপর দেখো অপটিমাইজেশন, আমাদের ও সরি, আমরা তোমরা আমাকে কেউ কারেকশনও করে দিচ্ছ না, আমি কিন্তু বারবার 3টা পয়েন্ট বলছি। ইনভেস্টিগেশন কি আপু সব দিব কেন আমরা? কোনটা ইনভেস্টিগেশন সব কেন দিবা, আমি বললাম 19টার মধ্যে ভাগ ভাগ করে যেটা যেটা পড়ে সেটা সেটা হ্যাঁ, দিব, সেটা তাই না? সেটা দিব, যেগুলো পড়বে সেগুলো দিব। সেগুলো দিব। হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে তোমরা এতক্ষণ এতবার পড়াইতেছি, তোমরা কিন্তু কেউ আমাকে একটু কারেকশন করে দিলা না, যে ইভালুয়েশনে আপুর 3টা পয়েন্ট না, ইভালুয়েশনে কিন্তু 4টা পয়েন্ট, এটা একবারও কেউ আপু বলোনি। বলছি তো, শুরুতে বলছি রিস্ক অ্যাসেসমেন্ট অপটিমাইজেশন পর্যন্ত বলছি। হ্যাঁ, আমি তো খেয়াল করলাম না, আমি খালি বাবা 3টা পয়েন্ট বলতেছি। তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন, তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট অপটিমাইজেশন যদি করতে যাই, তাহলে এটা কিন্তু এসে হচ্ছে তোমার যেহেতু পেশেন্টের বয়স বলছে 60 বছর, ইমার্জেন্সি ল্যাপারোটমি হবে এবং পেশেন্টের হচ্ছে চেইন স্মোকার, তাহলে এটা এসে 3-তে পড়বে। হুম। আর আর কি থ্রি দিতে ই। পারি, থ্রি থ্রি থ্রিতে পড়বে। আচ্ছা, থ্রি থ্রি বা টু। ই হবে না আপু, ইমার্জেন্সি? হ্যাঁ দাও, 3E দাও, মানে কথা হচ্ছে 3 বা 2 যেটাই হোক না কেন, এস এ কথাটা লিখে এসো এক। 2 নাম্বার হচ্ছে যেহেতু পেশেন্টের স্মোকিং আছে, তাহলে তুমি এখানে লাং অ্যাসেসমেন্টের জন্য হচ্ছে তুমি অ্যারিস্টেড পেরিস্কোপ, শুধু নামটা লিখে আসবে, অ্যারিস্টেড পেরিস্কোপ। তারপরে হচ্ছে পেশেন্টের যেহেতু কার্ডিওভাস্কুলার হচ্ছে তোমার নিহা ক্লাসিফিকেশন, অথবা হচ্ছে আমাদের আরসিআরআই, এটা লিখে শুধু হেডিংটা লিখে আসবা, ভিতরে কিছু লেখার দরকার নেই। আর অপটিমাইজেশন, তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড অপটিমাইজেশন, অপটিমাইজেশন প্রায়র টু দ্য সার্জারি, এখানে যা যা আছে ভাই একদম হুবহু তুলে দিবা। হ্যাঁ, কোনো ধরনের মানে 19-20 করার দরকার নেই। তারপর দেখো এখানে অ্যানেস্থেটিক কনসিডারেশন, পোস্ট অপারেটিভ কনসার্ন আছে, আমাদের এটা দরকার নাই, আমরা এটা এখানে লিখবো না। আচ্ছা, এরপর আসো প্রিপারেশন, C নাম্বারে। প্রিপারেশনের মধ্যে আমরা যেভাবে প্রিপারেশন লিখছি ওইভাবে 4টা পয়েন্ট দিয়েই লিখবো। এখন 4টা পয়েন্টের মধ্যে আমরা আসলে কোথায় কোনটা ফেলবো দেখি। তো প্রথম তো হচ্ছে ইনফর্ম রিটেন কনসেন্ট গেল, জেনেরিক প্রিপারেশনের মধ্যে ফার্স্ট আমরা তাকে অ্যাডভাইস রিগার্ডিং অ্যাডমিশন, এগুলো এটা বললাম। তারপরে হচ্ছে তাকে আমরা কি করতেছি, এখানে বলছে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট এন্ড অপটিমাইজেশন একসাথে দিয়ে দিছে, এটা আমরা এভাবে লিখবো না। এখানে বলো জেনেরিক প্রিপারেশনের মধ্যে তাকে আমরা কি করব, যে প্রথমে তার আমরা হচ্ছে অ্যাডভাইস রিগার্ডিং অপটিমাই কি বলে অ্যাডমিশন, সেটা দিলাম। তারপর কি ছিল, আইভি এখানে ফ্লুইড ছিল না, সরি ফাস্টিং না না ছিল। আপু, এখানে ছিল ছিল ফাস্টিং, ফাস্টিং গাইডলাইন হ্যাঁ ছিল আর টেইলরড মেডিকেশন ছিল। হ্যাঁ। টেইলরড অ্যাডভাইস তাহলে ফর মেডিকেশন। ফাস্টিং কিন্তু এর আপু ক্ষেত্রে, ওটিটা তো ইমার্জেন্সি, হ্যাঁ তাইলে ওটা এখানে বলতে যাচ্ছি। রিসাসিটেশন দিব তাহলে না? এখানে ফার্স্ট ফার্স্ট ইমার্জেন্সি যেহেতু আসলে এখানে প্রিপারেশন ওভাবে আমরা করতে পারবো না, ঠিক আছে। প্রিপারেশন প্রথম কথা হচ্ছে আমরা এভাবে প্রিপারেশন পেশেন্ট নিতে পারবো না, আমরা এখানে যেহেতু ইমার্জেন্সির মধ্যে পড়তেছে, সামজিদা যেটা বললো, আমরা এখানে রিসাসিটেশন এবং হচ্ছে
সার্জারি পাশাপাশি চলবে। আচ্ছা, এখন ধরো আহ, যে এখন পেশেন্টের তাহলে একটা যদি এমার্জেন্সি হয়, তাহলে ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা কিন্তু জেনেরিক স্পেসিফিক এই আঙ্গিকে আমাদের কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, এই আঙ্গিকে লেখা যাবে না। তারপরও আমি আমি চাই বা আমার মনে হয় যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে তুমি আমার যত ইমার্জেন্সি হোক না কেন, আমার তো কিছু আহ মানে অ্যান্সার করতে হলে আসলে ইমার্জেন্সি তো তো বলার কিছুই নেই যে ইমার্জেন্সি ইমার্জেন্সি। আমি এখানে কি করবো? পেশেন্টের আমি স্মোকিংও স্টপ করাতে পারবো না। আমি এখানে হচ্ছে পেশেন্টকে সে বলে ডায়াবেটিসের জন্য সে আমার কাছে কিভাবে আসছে সেটাও আমি এখানে আসলে বলতে পারতেছি না। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে লিখছে যে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া একটা সার্জিক্যাল এমার্জেন্সি, কুইক প্রিপারেশন ইজ এসেনশিয়াল ফর টু অ্যাভয়েড দ্য ডিলে ইন ট্রিটমেন্ট। আচ্ছা, ফোকাস হিস্ট্রি, তারপরে এনি কোমরবিডিটি আছে কিনা, অ্যান্টিকোয়াগুলেন্ট, চেক ফর ইউজ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট, তারপর ইনফেকশন আছে কিনা, এয়ারওয়ে অ্যাসেসমেন্ট, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন, রেসপিরেটরি স্ট্যাটাস। এটা আমার কাছে এভাবে মানে লেখাটা আসলে হচ্ছে না। এন্ড ইমার্জেন্সি সেক্ষেত্রে আমরা এটা এভাবে একদমই বাজে, এটা তো হ্যাঁ, প্রিপারেশন হয় নাই। এটা হয় নাই। আমরা তো এই এমন তুমি পরের পেজে আছো, পরের পেজে প্রি অপারেটিভ রিসাসিটেশন থেকে শুরু করবা। এটা হচ্ছে এই প্রিপারেশনটা এভাবে হবে না। ইমার্জেন্সি সার্জারি প্রিপারেশন আলাদা। ওটা আমরা ইমার্জেন্সি যখন পড়তে মানে চ্যাপ্টার শুরু করবো ওখানে পাবো। এখান থেকে শুধু আমরা প্রি অপারেটিভ রিসাসিটেশন এটা লিখবো। এবার যেহেতু পেশেন্ট ইমার্জেন্সি, আমরা এখানে আগে থেকে ডায়াবেটিক কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল এটা আমরা করতেই পারবো না। তো আমাদের এখানে রিসাসিটেশনটা শুরু দিয়ে শুরু করতে হবে। তো ও রিসাসিটেশনের পয়েন্ট আছে, মানে কি বলে তোমার ইমার্জেন্সিরও পয়েন্ট আছে। ওগুলো আমরা যখন ইমার্জেন্সিতে যাব তখন বলতেছি। আপাতত এখান থেকে হচ্ছে তোমার প্রি অপারেটিভ রিসাসিটেশনটা আর অ্যানেস্থেটিক কনসিডারেশনটা লিখতে পারি। কারণ কেন লিখবো? কারণ এটাও আমার প্রিপারেশনের মধ্যে চলে আসবে যে একটা, যেহেতু আমি এখানে রিসাসিটেশন এবং সার্জারি পাশাপাশি চলবে, তার মানে হচ্ছে আমি মানে পেশেন্টকে রিসাসিটেট করে আমি যাব। তো রিসাসিটেশন করতে করতে আমার এখানে অ্যানেস্থেটিক প্ল্যানটাও দাঁড় করাইতে হবে, যে আমি এখানে কিভাবে রিসাসিটেট করতে মানে কিভাবে আমি অ্যানেস্থেসিয়া ইন্ডাকশন করবো। তো অবভিয়াসলি আমি এখানে ইন্ডাকশন করবো হচ্ছে আরএসআই। এখানে এটা ছাড়া আর কোনো কথাই হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইন্ট্রা অপারেটিভ ম্যানেজমেন্ট, এটাও আসবে না। পোস্ট অপারেটিভ কেয়ার, ওই পোস্ট অপারেটিভ পেরি অপারেটিভ পোস্ট অপারেটিভ কেয়ার নিডস, হ্যাঁ এটা এখানে এখানে আসতে পারে। আচ্ছা, এখন পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে যেহেতু পেশেন্ট ইমার্জেন্সি স্ট্যাঙ্গোটেড হার্নিয়া নিয়ে ইমার্জেন্সিতে আসছে, তাহলে আহ, বই অনুসারে নিয়ম অনুসারে তাকে আসলে আইসিইউতে রাখা উচিত। আচ্ছা, এরপর দেখো স্পেশাল মনিটরিং উইল বি রিকোয়ার্ড। তাহলে স্পেশাল মনিটরিং মানে কি? এখানে আমরা অ্যাডিশনাল মনিটরিং কি কি দিচ্ছি? ওই অ্যাডিশনাল additional মনিটরিং থাকবে। টেম্পারেচার আমার আসলে স্পেশাল না। আমার এখানে দেখবা ওখানে অ্যাডিশনাল মনিটরিং মধ্যে ব্লাড গ্লুকোজ, এবিজি, তারপর হচ্ছে ইলেকট্রোলাইট, এরপর আইবিপি, সিবিপি, এগুলো আছে। intraarterial blood pressure. এগুলো কিন্তু ইসিজি, এনআইবিপি এগুলো কিন্তু আমাদের মানে রেগুলার মনিটরিং, এগুলো আমাদের স্পেশাল না। Essential. তবে তবে এটা যদি ধরো পরীক্ষায় আসে, হ্যাঁ পরীক্ষায় তোমাকে বললো শুধু স্পেশাল মনিটরিং গুলা লিখো, আমি আমি আহ, আহ, তোমরা এসেনশিয়াল মনিটরিংও লিখে আসবা। বুঝছো? এসেনশিয়াল, Essential plus additional. হ্যাঁ মানে ধরো তোমাকে বলছে যে শুধু তুমি স্পেশাল, যে কোয়েশ্চেনটাই দিল সাপোজ যে স্পেশাল মনিটরিং কি, ওই ওই আমাদের আগের কোয়েশ্চেনটার মতো, এফআরসি এর প্রথমটার মতো, যে আমার কাছে চাইছে ড্রাগের ইন টাইম অফ ইন্ডাকশন, আমি ইন্ডাকশন প্লাস কখন অমিট করবে সেগুলোও লিখে দিয়ে আসবো। সেগুলো আমাকে লিখতে হবে, কারণ আমি তো জানি, এমন না যে আমি জানি না। তাহলে আমার অ্যান্সারটা ফুলফিল হয়। তাহলে এখানেও স্পেশাল মনিটরিং এর পাশে অবশ্যই এসেনশিয়াল মনিটরিংটা লিখতে হবে। এরপর দেখো পোস্ট অপারেটিভ পিরিয়ড। পোস্ট অপারেটিভ পিরিয়ডের মধ্যে আমরা যে ফরম্যাটটা সাজাইছিলাম যে বাতাস, পানি, বা বলো তোমরা নিজেরা বলো, আমি কেন বলতেছি? আমি তো পরীক্ষা দিয়ে ফেলছি, বা তোমরা বলো। Final destination. তারপর হচ্ছে হুম অক্সিজেন, হুম ফ্লুইড, অ্যানালজেসিয়া, পোস্ট হুম অপারেটিভ নরসিয়া ভমিটিং, এনি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, হুম আর পোস্ট অপারেটিভ মনিটরিং। পোস্ট অপারেটিভ মনিটরিং। তুমি এখানে ডিবেটিভ প্রোফাইলাক্সিস দিবা না? এই পেশেন্টকে তো ডিবেটিভ প্রোফাইলাক্সিস দিতেই হবে। এই পেশেন্টের কিন্তু ডিবেটিভ প্রোফাইলাক্সিস দিতেই হবে। তাহলে প্রথমত হচ্ছে তোমার, স্মোকিং এর জন্য আপু, স্মোকিং ডায়াবেটিস। হ্যাঁ স্মোকিং এর জন্য তার তো এমনিতেই স্ট্যাসিস হয়ে থাকবে, তারপর সেটা ইমার্জেন্সি ল্যাপারটমি হচ্ছে, সেটা দেখা যাবে বেড রিডেনই হয়ে আছে, তারপর ডিবেটি হওয়ার পসিবিলিটি এখানে বাড়বে। হ্যাঁ, ডিবেটিভ প্রোফাইলাক্সিস তো আমাদের ওই পয়েন্টের মধ্যেই ছিল। ঠিক আছে, তাহলে তোমার এখানে দেখো কোথায় আমি মনিটর, ওটা ভালো জিনিস বলছে, সেটা হচ্ছে
ফাইনাল ডেস্টিনেশন, তাহলে ফাইনাল ডেস্টিনেশন আসলে কোথায় হচ্ছে, তাহলে আইসিইউতে হচ্ছে। এছাড়া আমি পেইন অ্যাড্রেস করতেছি কিভাবে, পেইনের জন্য ম্যানেজমেন্ট ওইভাবে মাল্টিমোডাল অ্যানালজেসিয়া দিয়ে একদম প্রিএমটিভ অ্যানালজেসিয়া, তারপরে হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন, ওভাবে করে শুরু করতে হবে। এভাবে যেভাবে আমরা শিখছিলাম ওভাবে লিখবো। ফ্লুইড ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে ফ্লুইড আমরা এখানে এখানে লিখে না যে ফ্লুইড, শুধু বলতেছে হাইড্রেশন আর ইউরিন আউটপুট দেখে দিব, অবশ্যই ইউরিন আউটপুট দেখে দিব। এখানে তোমাকে লিখে দিতে হবে তুমি কোন ফ্লুইডটা দিবা, মেইনটেনেন্স ফ্লুইড কোনটা দিবা, এটা তোমাকে লিখে দিতে হবে, তুমি যা দিবা সেটাই তুমি কোন লিখবা। জায়গায় আচ্ছা, আপু? ফ্লুইড ম্যানেজমেন্টে। আচ্ছা, পোস্ট অপারেটিভে ফ্লুইড হ্যাঁ, টাইপ কি দিব আপু? এখানে আমাদের হচ্ছে মেইনটেনেন্স ফ্লুইড কি হয়, গ্লুকোজ কন্টেনিং হয় না? কন্টেনিং সলিউশন হবে, কিন্তু হ্যাঁ, পেশেন্টের ডায়াবেটিস আছে, তাহলে কি আমার এখানে ওই যে নিউট্রালাইজেশনের কোনো কিছু আসবে কিনা? তাহলে নিউট্রালাইজ আমাদের বইয়ে এরকম কিছু নাই। সেক্ষেত্রে তোমাকে নিউট্রালাইজেশন আসবে, সেক্ষেত্রে তোমাকে হচ্ছে আবার এখানে কিন্তু বিআরআই আপু চলে আসবে। নিউট্রালাইজেশন বইয়ে নাই তো, বইয়ে এটা বলে আরে যে না, নর্মাল ফ্লুইড দিয়ে স্লাইডিং স্কেলে ইনসুলিন না। না, না, তুমি এখানে ভিআরআই শুরু করবা, কারণ ইমার্জেন্সি অপারেশন। ইয়ারাই। হুম, এটা ইমার্জেন্সি ইন্ট্রাঅপারেটিভ অপারেশন। ভিআরআই শুরু করতে হতে পারে। হ্যাঁ, তুমি ইন্টারঅপারেটিভ ভিআরআই না না, শুরু করবা, সেটা তুমি পোস্ট অপারেটিভে নিয়ে যাবা, কারণ তো ইমার্জেন্সি অপারেশন ভিআরআই শুরু করার ইন্ডিকেশনের মধ্যে কি ছিল, ইমার্জেন্সি অপারেশন ছিল, ইমার্জেন্সি, তোমার এখানে ভিআরআই দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে উন্ড কেয়ার, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কেয়ার, এগুলো হচ্ছে আলাদা, আমরা তো রেগুলার এগুলো লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা হবে না। পরের পেজে আসে 116 নম্বর পেজে, এনকারেজ আর্লি মোবিলাইজেশন অ্যাজ টু প্রিভেন্ট কমপ্লিকেশন অফ দ্য ডিবিটি। আচ্ছা, কিংবা ডিবিটি প্রোফাইলেক্সিস, শুধু এতটুকুই লিখে দিলা যে ডিবিটি প্রোফাইলেক্সিস। তারপর হচ্ছে তোমার মনিটরিং ফর কমপ্লিকেশন, মনিটর ইউরিন আউটপুট, মানে মনিটরিং এর মধ্যে পড়ে যাচ্ছে। এরপর হচ্ছে তারপর সবগুলো ইনফেকশন অ্যান্টিবায়োটিক এগুলো তো আমরা দেই। তারপর লাস্টেটা দেখো যে পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি এডুকেশন, এগুলো এখানে এক্সট্রা লিখছে, দিয়ে দিবা না দিলে নেই। এরপর আসো, হোয়াট ইজ ইউর অ্যাপ্রোচ আপু টু। আমি আবার একটু ইন্টারাপ্ট করি আপু, আমি বলি আমরা তাহলে এখানে ফ্লুইডের যে ম্যানেজমেন্ট, এখানে টাইপ মানে নাম থাম কিছু লিখবো না, জাস্ট লিখবো গ্লুকোজ কন্টেনিং ইলেকট্রোলাইট সলিউশন আমি তোমাকে নাকি বলি, আমি বুঝাই, আমি আইসোটনিক? আমি বলি, তুই তো এখানে পুরো পোস্ট অপারেটিভটা লিখতেছিস তাই না, তাহলে তোর শুধু হুম হুম হচ্ছে হেডিং গুলা তুই টাচ করবি। হ্যাঁ, তুই লিখবি কি, হুম যে গ্লুকোজ কন্টেনিং ক্রিস্টালয়েড, গ্লুকোজ কন্টেনিং আইসোটনিক ক্রিস্টালয়েড সলিউশন, আইসোটনিক বা যেটা ছিল বা ক্রিস্টালয়েড সলিউশন উইথ ভ্যারিয়েবল রেট ইন্টারভেনাস ইনসুলিন ইনফিউশন। এখন ইন্টারভেনাস হুম। ইনসুলিন ইনফিউশন দাও দিতে যদি আমি চাই, তাহলে সেক্ষেত্রে আমার একটা ফ্লুইডটা স্পেসিফিক আছে, যে হাফ স্ট্রেন্থ ডিএনএস এর সাথে আমার পটাশিয়াম ক্লোরাইড, তারপর একটা কি জিনিস আছে, দুটো জিনিস মিক্স করতে হয়, এত কথা লেখার দরকার নেই। যে তুমি ভিআরআই ব্যাপারে জানো, ফ্লুইডটা কি হবে, পোস্ট অপারেটিভ ফ্লুইড, মেনটেনেন্স ফ্লুইড, এটা তুমি জানো, এনাফ। কারণ ওটা তো তুমি লিখতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, হুম হুম বুঝতেছো? হুম। মানে তোমার এখানে ব্যাপারটা হচ্ছে, যদি তোমাকে শুধু পোস্ট অপারেটিভ নিয়ে বলে, তাও তুমি লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তোমার তো এখানে ডায়াবেটিস ফোকাস না, তোমার ফোকাস ডায়াবেটিসও আছে, হুম। স্মোকিংও আছে। এখানে একটা জিনিস লেখা নাই, সেটা হচ্ছে তোমাকে এখানে সরি লিখছে এই যে ফিজিওথেরাপি টু এইড মোবিলিটি অ্যান্ড রেসপিরেটরি এক্সারসাইজ, তাকে হচ্ছে ওই যে চেস্ট ট্রিপল ফিজিওথেরাপি আর ওই যে ইনসেনটিভ স্পাইরোমেট্রি, ইনসেন্টিভ ওগুলা ডিপ স্পাইরোমেট্রি ব্রিদিং। দিতে হবে। হ্যাঁ, স্মোকিং এর ক্ষেত্রে আমাদের ইনসেন্টিভ স্পাইরোমেট্রি দিতে হয়, তাহলে সেটা এখানে লিখতে হবে। এটাই স্মোকিং এর জন্য হচ্ছে মেনশনিং থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক হুম। দেওয়া মানে এটা হচ্ছে মূল, তোরা তো ডিটেলে লিখতে গেলে তো কোশ্চেন অনেক বড় হয়ে যাবে, এবং ক্লাম মানে ক্লামজি হয়ে যাবে যদি ভিআরআই সম্পর্কে তোর ক্লিন কাট ধারণা না থাকে। যদি তোর ক্লিন কাট ধারণা থাকে, তাহলে তুই লিখে দিয়ে আসবি। আমার কথা হচ্ছে ভাই, আমি যা জানি সব লিখে দিয়ে আসবো, লস তো নেই, আমি তো ভুল জানি না। আমি বুঝাইতে পারছি জিনিসটা। হ্যাঁ। কারণ তুই যখন পেইন অ্যানালজেসিয়া তো তোকে লিখতেই হবে, অ্যানালজেসিয়ার ক্ষেত্রে তুই যখন লেখা শুরু করবি, তখন দেখবি অ্যানালজেসিয়াই শেষ হচ্ছে না, যে আমি পেইন নিয়ে লিখতেছি, যখন প্রিএমটিভ হুম। অ্যানালজেসিয়া, উন ইনফিল্ট্রেশন। সমস্যা আপু টাইম ম্যানেজমেন্ট, শুধু তো হ্যাঁ, লেখাই সব না, টাইম হ্যাঁ, ওটাই ম্যানেজমেন্ট তো একটু বললাম তো, important। তখন দেখবি তোর পেইনই অনেক বড় হয়ে গেছে, তোর 1 পৃষ্ঠা হয়ে গেছে। হুম তাহলে বাকিগুলো তুই কখন লিখবি, বুঝছিস? হুম লিখে দিয়ে আসতে পারলে তো ভাই হুম। কোনো মানে ওই বাচ্চা জন্যই নেই। শর্টলিতে লেখাই হ্যাঁ, সুন্দর হয়েছে আপু, আপনি যেটা হ্যাঁ, বলছেন ওই যে চিন্তা করতেছিলাম শর্টলি
আমি হ্যাঁ পারি এটাও দেখানো গেল প্লাস হ্যাঁ লেখাও যে হইলো সব। আমি তো ভাই আমি জানি বিআরআই দিতে হয় কারণ এখানে ইন্ডিকেশন আছে, আবার আমরা এখানে মেনটেনেন্স ফ্লুইড দিচ্ছি। বিআরআই তো আমরা এখানে দরকার হলে ওই যে গ্লুকোজ কন্টেনিং বলছি সেক্ষেত্রে এটা 0.9% হতে পারে, 0.45% হতে পারে, অসুবিধা তো নয়, একটা দিলেই হলো। আচ্ছা, এরপর দেখো তোমাদের কোয়েশ্চেনটা যে একটা পেশেন্ট প্রোস্টাটেক্টমি হবে। আচ্ছা, ওই উপরেটা দেখি যে অ্যাপ্রোচ টু পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট ইন অ্যাডাল্ট মেল আন্ডারগোয়িং অ্যাপেন্ডিসেক্টমি। এটা আমরা পোস্ট অপারেটিভ পেইন হোক, আমরা ওই মাল্টিমোডাল অ্যানালজেসিয়া দিয়ে আমরা যখন শিখছি ওভাবেই লিখবো। আচ্ছা, একটু বলতো একজন, কপি বল, পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট কিভাবে অ্যান্সার করবো? হচ্ছে মাল্টি মডেল অ্যানালজেসিয়া করব। তারপর হচ্ছে গিয়ে আপু আহ, উম, আপু আমরা কি কি ছিল তো আমার তো মনে নেই, পড়ে নেই। প্রিএমটিভ থেকে শুরু করেন, প্রিএমটিভ, লোকাল অন প্রিএমটিভ দিব, ইনফিলট্রেশন। প্রিএমটিভ হচ্ছে গিয়ে কি প্যারাসিটামল দিব? হ্যাঁ, হ্যাঁ আগে সঞ্জিতা বল, সঞ্জিতা প্রিএমটিভ বল। প্যারাসিটামল, হ্যাঁ শান্তিতে বলো, খুব আপু কষ্ট আমিও এগুলো ভুলে গেছি, বলতে। ভুলে গেছি, অতটা পড়ি নাই। লোকাল অন ইনফিলট্রেশন করব, পেরিফেরাল নার্ভ ব্লক দিব, তার সাথে নিউরেক্সিয়াল টেকনিক ইউজ করতে পারি, আর হচ্ছে ভাঁজ দেখে দেখে তারপরে দিব। মানে এনএসএইড একটা থাকবে মানে যদি কোনো আবার কন্ট্রাইন্ডিকেশন আমি না বলি, থাকে। আরেকবার বলি, তো শোনো। আমরা না এভাবে পড়ছিলাম যে প্রিএমটিভ ওইটা, তারপর হচ্ছে গিয়ে আমরা ফার্মাকোলজিক্যাল দিব নাকি, ফার্মাকোলজিক্যাল এভাবে ভাগ ভাগ করবো। না, আর আমি বলি আরেকবার নিজেরা খুললে আপু দেখি। বলেন একবার। সেটা হচ্ছে প্রথম কথা যে পোস্ট অপারেটিভ অ্যানালজেসিস ডিপেন্ড করবে টাইপ অফ সার্জারি, পেশেন্ট কোমরবিডিটি, পেশেন্ট স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে যে পেশেন্টের বয়স কত, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা, এবং কোমরবিডিটি মানে তার হচ্ছে অ্যাজমা আছে কিনা, সিকেটি আছে কিনা, এগুলো একটা ফ্যাক্টর। সার্জারিটা কেমন সার্জারি হচ্ছে সেটা একটা ফ্যাক্টর। আচ্ছা, এখন ইন জেনারেল যদি আমি বলি তাহলে আমরা ফার্স্টে এই কথাটা লিখে দিব, দেন শুরু করবো যে প্রিএমটিভ অ্যানালজেসিয়া। প্রিএমটিভ অ্যানালজেসিয়াকে বলা হয় কি, যে ভ্যাকসিন এগেইনস্ট পেইন। আচ্ছা, প্রিএমটিভ অ্যানালজেসিয়া এটা লিখলাম। প্রিএমটিভ অ্যানালজেসিয়া নিয়ে হাইফেন দিয়ে লিখবো যে আইভি প্যারাসিটামল, আইভি প্যারাসিটামল। আচ্ছা, আইভি প্যারাসিটামল এট দ্য টাইম অফ ইন্ডাকশন, এই কথাটা লিখতে পারবো, আর শুধু আইভি প্যারাসিটামল লিখতে দাও। তারপর লিখবো হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক ইনফিল্ট্রেশন। এরপরে লিখবো হচ্ছে উন্ড ইনফিল্ট্রেশন। হুম। তারপরে কি লিখবো, তারপরে লিখবো হচ্ছে ওপিএড। ওপিএড এর মধ্যে আমরা কি লিখবো, ওপিএড এর মধ্যে হচ্ছে আমাদের উইক ওপিএড আর হচ্ছে স্ট্রং ওপিএড। হ্যাঁ, উইক ওপিএড এর মধ্যে, তাহলে উইক ওপিএড এর মধ্যে আমরা এখানে পেশেন্টকে হচ্ছে তোমার টামারল দিতে পারি। আর স্ট্রং ওপিএড এর মধ্যে হচ্ছে আমরা মরফিন, পেথেডিন, তারপর হচ্ছে ফেন্টানিল, হুম, এটা দিতে পারি। আর ইন্ট্রাঅপারেটিভও আমরা হচ্ছে ফেন্টানিল ইনক্রিমেন্টাল আইভি ফেন্টানিল ইনক্রিমেন্টাল, এবার এটাও লিখে দিতে পারে। এরপরে হচ্ছে গিয়ে তোমার পেরিফেরাল নার্ভ ব্লক, তারপর আসবে যে সেন্ট্রাল নিউরেক্সিয়াল ব্লক, এবং লাস্টে যদি যদি চাও। ওপিওয়েড বললেন, নন ওপিওয়েড বলবো না আমরা? হ্যাঁ ওপিওয়েড গুলো তো বললেন, নন ওপিওয়েড বলবো না হ্যাঁ আমরা? হ্যাঁ হ্যাঁ, আমি এনএসআইড বাদ দিয়ে গেছি, ওটা বললাম এনএসআইড লিখতে হবে, আমি এনএসআইড বাদ দিয়ে গেছি। সঙ্গে এনএসআইড মানে ওপিএর আগে এনএসআইড আসবে, এনএসআইড একটা ব্যাপার তারপর। আপু, লোকাল ইনফিল্ট্রেশন আর হচ্ছে কি ওল্ড ইনফিল্ট্রেশন, দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, লোকাল ইনফিল্ট্রেশন হচ্ছে তোমার যেখানে হচ্ছে ওরা কাটবে, ইনসিশন দিবে, ওই ইনসিশন দেওয়ার আগে যে জায়গাটা ইনসিশন দিবে ওখানে ইনফিল্ট্রেট করা, এটা হচ্ছে লোকাল ইনফিল্ট্রেশন। আর উন ইনফিল্ট্রেশন হচ্ছে যখন তারা স্টিচ দেওয়া শুরু করবে, সেই সময় আমার যেখানে কাটছে ওখানে আবার আমি ইনফিল্ট্রেট করা, এটা হচ্ছে উন্ড ইনফিল্ট্রেশন। একটা হচ্ছে কি অপারেশন শুরুর আগে যেটা লোকাল ইনফিল্ট্রেশন, আর হ্যাঁ, একটা মানে হচ্ছে ইনসিশন অপারেশন। দেওয়ার আগে, আর একটা হচ্ছে ক্লোজিং এর পরে, তাই ক্লোজিং তো? এর আগে, পরে না। পরে কিভাবে দিবে তুমি, ওই ক্লোজিং এর। ক্লোজিং এর আচ্ছা জাস্ট ঠিক আগ আছে, দিয়ে। ক্লোজিং এর হ্যাঁ জাস্ট আগ দিয়ে, আর ওইটা হ্যাঁ ইনসিশন দেওয়ারই আগ দিয়ে। হ্যাঁ, এই দুটো দিতে আচ্ছা তো পারো একবার কারণ। বলবো। হ্যাঁ বল। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে পেইন ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে টাইপ অফ সার্জারির উপরে, হুম তারপর হচ্ছে গিয়ে পেশেন্টের কোমরবিডিটিস এর উপরে আর পেশেন্টের স্ট্যাটাস এর উপরে। হুম এটা দিয়ে আমি শুরু করব। তারপর হচ্ছে গিয়ে আমার প্রিএমটিভ অ্যানালজেসিয়া দিব, যেটা মাল্টিমোডাল তো আগেই লিখে নিব। হুম মাল্টিমোডাল অ্যানালজেসিয়া দিব, এটা ডিপেন্ড করবে এই তিনটা জিনিসের উপরে। আর তাহলে আমি প্রিএমটিভ দিব, প্রিএমটিভ লিখবো আইভি প্যারাসিটামল এট দ্য হুম টাইম অফ ইন্ডাকশন।
হুম, তারপর এরপরে আসবে হচ্ছে লোকাল ইনফিল্ট্রেশন, তারপর আসবে হচ্ছে ওল্ড ইনফিল্ট্রেশন, হুম। এরপরে আসবে হচ্ছে আমার ওপিওয়েড। ওপিওয়েড না এর মধ্যে হচ্ছে কি না উইক না না, ওপিওয়েড, এরা স্ট্রং ওপিওয়েড। এনএসএড আগে বা পরে আচ্ছা, যাই হোক, আচ্ছা বলতে পারিস, সমস্যা নেই। ওপিয়েট বা নন ওপিয়েট যেটা হোক, মানে তোর উইক সহজ যাতে উইকের হয়। মধ্যে তো আসবে ট্রামাডল এটা, আর হচ্ছে যে স্ট্রং যদি ওপিওয়েড বলি সেটা হচ্ছে আমার মরফিন প্যাকেজিং। এরপরে হচ্ছে কি নন ওপিওয়েড লিখে কি এনএসআইডি লিখবো, নাকি এনএসআইডি দিয়ে একটা ইয়ে দিব, নাকি নন ওপিয়েট নন তো ওপিওয়েড লিখে? এনএসআইড হয়, কেটামিন হয়, লোকাল অ্যানেস্থেসিয়া ইনফিউশন হয়, লিখতে পারো। তুমি হেডিং আলাদা করতে পারো, তাহলে তোমার মানে বিষয়গুলো একটা বোঝা গেল। তারপরে আর এরপরে আসবে হচ্ছে আমার নার্ভ নার্ভ ব্লক আর কি, রিজনাল নার্ভ ব্লক। তারপর আসবে নিউরেক্সিয়াল ব্লক। হুম, এখন এখানে সাপোজ তোমাকে তোমাকে কেস মেনশন করে দিল যে 60 বছরের মেল, স্মোকার এবং ডায়াবেটিস, তাহলে তুমি কি চুজ করবা? তখন কিন্তু তোমাকে, তুমি যে আমরা যে ওপিএড এর মধ্যে ভাগ করে বলছি, এভাবে কিন্তু আর ভাগ করে বলতে পারবো না। কেন পারবো না? আমরা এখানে হচ্ছে ওপিএড এ আমরা আমরা এখানে ডাব্লিউএইচও অ্যানালিসিস ল্যাডারের কথাটা যে কোনো এক জায়গায় লাগাই দিব প্রথমে প্রথমে, হ্যাঁ, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু তোমার ইমার্জেন্সি ল্যাপারোটমি হবে, তখন তোমার ইনসিশনটা বড় হচ্ছে এক। আবার পেশেন্ট যেহেতু ডায়াবেটিক, তাহলে তুমি এখানে আসলে এনএসএড এনএসএড দিতে পারতেছো না, বা দেওয়াটা উচিত হবে না। তাহলে তোমাকে এখানে ডিপেন্ড করতে হবে হচ্ছে ওপিএড এর উপরে। এখন ওপিএড এর ক্ষেত্রে তুমি ডায়াবেটিক পেশেন্টকে ঝামেলা প্রতিদিন, আছে আপু, হ্যাঁ ওপিওয়েডেও ঝামেলা আছে, হ্যাঁ ওপিওয়েডও খুব জুডিশিয়াসলি দিতে হবে, হ্যাঁ, কারণ আবার ওপিএডে কারণ তুমি এখানে প্রতিদিন মরফিন তাকে দিতে পারো, তবে হচ্ছে তাকে তোমার এখানে তুমি তো মনিটরিং করতেছো, কিন্তু তুমি এখানে রুটিনলি তাকে প্রতিদিন দিতে পারো, সমস্যা মানে একদম স্ট্রংলি দেওয়া যাবে না, সেরকম কিছু নাই। তবে এখানে বলতে হবে যে আমার, কনসাসলি বলতে হবে। হ্যাঁ, কশাসলি দিতে হবে, বিকজ তার ক্ষেত্রে পেশেন্টের রেসপিরেটরি ডিপ্রেশন না হলেও ব্রেথ হোল্ড সে করতে পারে, যেহেতু পেশেন্টের স্মোকার, চেইন স্মোকার। এরপরে আসো, তো তুমি এনএসআইড এখানে অ্যাভয়েড করো, তো যদি এনএসআইড অ্যাভয়েড করো, তুমি এখানেও আইভি প্যারাসিটামল দিতে পারো পেশেন্টকে, হচ্ছে তুমি এখানে সাপোজিটরি দিতে পারো, তারপর সাপোজিটরি ফর্মে দিতে পারো, আচ্ছা আইভি ফর্মেও দিতে পারো, আবার সাপোজিটরি ফর্মেও দিতে পারো। এরপর হচ্ছে তোমার জন্য এখানে বেস্ট হচ্ছে পেরিফেরাল ব্লক। তাহলে পেরিফেরাল ব্লক তুমি কি দিবা এটা বলো। পেরিফেরাল ব্লক হচ্ছে পেশেন্টের ল্যাপারোটমি হচ্ছে, তাহলে তুমি ট্যাপ ব্লক দিবা, তুমি হচ্ছে ইরেক্টর স্পাইনি ব্লক দিতে পারো, বা হচ্ছে একই মানে একই একটু ডিফারেন্স আছে, তাহলে ট্যাব ব্লক দিতে পারো। বেস্ট হচ্ছে এখানে তুমি তার জন্য এপিডুরাল দিতে পারো, এপিডুরাল অ্যানালজেসিস করতে পারো, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ইন জেনারেল, আমি সবার জন্য বলছি আমি কি কি লিখতে পারি, আর একটা হচ্ছে তোমার যদি কেস, তোমার তো সিনারিও হিসেবে কোয়েশ্চেন গুলো আসে সাধারণত, পোস্ট অপারেটিভ পেন তো হুট করে আসে না। সিনারিও বেস যদি আসে, তাহলে সেক্ষেত্রে তুমি আসলে ওই পেশেন্টকে স্পেসিফিকলি কি দিবা ওটা তুমি লিখে দিও, তাহলে এটা তোমার ইমপ্রেশন ভালো হয়। এবং ডাব্লিউএইচও অ্যানালজেসিক ল্যাডার, হ্যাঁ, এখানে হচ্ছে এই কথাটা শুধু লিখে দিবা। এখানে আমরা ল্যাডারের নিচ থেকে শুরু করবো না উপর থেকে শুরু করবো, অ্যাকিউট পেইন হিসেবে শুরু করবো, এত কথা লেখার দরকার নেই, যে ডাব্লিউএইচও অ্যানালজেসিক ল্যাডার, হ্যাঁ, ল্যাডারের আমরা তো একটা অ্যাকিউট পেইন ম্যানেজমেন্ট তোলা সবচাইতে একদম বলে যে মানে অ্যাকিউট পেইনের জন্য সবকিছু তুমি মানে অ্যাডিকুয়েট ডোজ এবং অ্যাডিকুয়েট টাইমিং এ দিবা। আচ্ছা, এরপরে আসো, হয়ে গেল পরেরটা, প্রোস্টাটেক্টমি কোয়েশ্চেনটাতে দেখো। প্রোস্টাটেক্টমি কোয়েশ্চেনটাতে বলতেছে যে রিজিওনাল ব্লকের আন্ডারে প্রোস্টাটেক্টমি হচ্ছে অ্যান্টিপ্লেটলেট মেডিকেশন। এবার আসো খেলা, অ্যান্টিপ্লেটলেট মেডিকেশনে দেখো ওরা আবার এখানে প্রি ম্যানেজমেন্ট প্ল্যান for a patient scheduled for prostatectomy undergoing regional block having antiplatelet medication। তাহলে তোমার কাছে চাইছে কোয়েশ্চেনটাতে ম্যানেজমেন্ট, এখানে কি ওয়ার্ড হচ্ছে ম্যানেজমেন্ট, ওটি হচ্ছে প্রোস্টাটেক্টমি, অ্যানেস্থেসিয়া হচ্ছে রিজিওনাল, এবং খাই হচ্ছে সে অ্যান্টিপ্লেটলেট। তাহলে অ্যান্টিপ্লেটলেট রিলেটেড যা যা আছে সব তোমাকে এখানে বলতে হবে। তাহলে অ্যান্টিপ্লেটলেটের ম্যানেজমেন্ট দেখো, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে ওরা খুব, যেহেতু ম্যানেজমেন্ট বলতে, ম্যানেজমেন্ট মানে কিন্তু প্রি, ইন্ট্রা, পোস্ট তিনটাই আসবে, হ্যাঁ, তিনটাই তোমাকে লিখতে হবে, ম্যানেজমেন্ট বলে সব লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, তোমার এখানে ছোট ছোট করে প্রত্যেকটা জিনিস টাচ করে যেতে হবে, এবং জোর দিতে হবে হচ্ছে অ্যান্টিপ্লেটলেটের উপরে। অ্যান্টিপ্লেটলেটের দেখো সমস্যা কি হবে, যে ফার্স্টে বলছে যে কনসিডারেশন অফ কনসিডার টাইমিং অফ দ্য সার্জারি রিলেটেড টু দ্য
রিসেন্ট করোনারি ইন্টারভেনশন। কারণ অ্যান্টিপ্লেটেড তাকে কেন দিচ্ছে? তাকে অ্যান্টিপ্লেটেড দেওয়ার নিশ্চয় কারণ আছে। তাহলে এখানে মানে একটা যদি তার কোনো ধরনের স্টেন্ট রিপ্লেসমেন্ট বা ইন্টারভেনশন হয়ে থাকে, এরপরে যে ব্লিডিং হতে পারে, থ্রম্বোএম্বোলিক হতে পারে, অ্যান্টিপ্লেটেড ম্যানেজমেন্টে আসো 117 নম্বর পেজে। যদি সে অ্যাসপিরিন নেয় লো ডোজে, আর লো ডোজে অ্যাসপিরিন এবং সার্জারিতে হবে প্রস্টেটেক্টমি, তো এখানে লো ডোজে অ্যাসপিরিন চলতে পারে, তবে আমরা চাইলে বন্ধ রাখতে পারি। আচ্ছা, আমরা আগের দিন বন্ধ রাখতে পারি, কারণ প্রস্টেটেক্টমি হবে, এটা তো একদম একদম খুব ছোট অপারেশনও না। আচ্ছা, ক্লপিড আমরা জানি 7 থেকে 5 দিন, 7 দিন আগে বন্ধ করতে হয়। আচ্ছা, যদি সে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট পায়, তাহলে সেক্ষেত্রে এটা আহ দাঁড়াও, এটা এভাবে সুন্দর লেখা নেই, আরটা সুন্দর করে লেখা ছিল। আচ্ছা, এটা আমি ব্রেকে একটু এটা ব্রেকে খুঁজে পড়বো। ডুয়াল অ্যান্টিপ্লেটলেটের এটা একটা সুন্দর করেছে, যে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট পাইলে কি হবে। এটা যদি কোথায় আসছিল ভুলে গেছি আমি, কোথায় জানি ছিল, আমি এটা পরে বলতেছি। আচ্ছা, এবার আসো টাইমিং, টাইমিং অফ দ্য রিজনাল অ্যানেস্থেসিয়া। তাহলে ওই যে আহ, এটা ওই যে স্পাইনালের একটা যে স্মিথের একটা চার্ট আছে না, ওইটা চার্টটা বলতে হবে। 25 নম্বর পেজে চ্যাপ্টারে কোন ছিল 25? কোন চ্যাপ্টারে? রিজিওনাল স্মিথ 25। আচ্ছা, 25 নম্বর চ্যাপ্টার। ওখানে একটা ছক ছিল না, যে ক্যাথেটার কখন রিমুভ করব। কয় ঘন্টা আগে বন্ধ করব, এই যে হ্যাঁ, ঘন্টা আগে হ্যাঁ, পাইছি, কি আমি করব, বলি এটা 4 হচ্ছে ঘন্টা 25 পরে। নাম্বার চ্যাপ্টারের টেবিল নাম্বার 1, 25.1, ওটা লাগবে। এটা এখানে পুরো জিনিসটা লাগবে, কারণ তুমি এখানে দিচ্ছ স্পাইনাল, তাহলে সেক্ষেত্রে তোমার কবে ব্লক দিবা, কবে তুমি বন্ধ করবা, সব আসবে। ওটা একটু খুলো, পেজ নাম্বারটা আমি জানি না। এটা হচ্ছে 25 নাম্বার চ্যাপ্টারের টেবিল 1। পেজ নাম্বার আমি বলি, 529, 529। ওকে, খুলো। এটা এখানে সুন্দর মতো দেওয়া আছে। বুঝছো? জি আপু বলছি। হ্যাঁ, দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে যেটা বক্সটা দেওয়া আছে, বক্সটা হচ্ছে যে আমরা অ্যাসপিরিন, ক্লপিড, তারপর হচ্ছে এখানে অনেকগুলো বক্স আছে, বক্সে একটু আলোচনা করে যায়, তাহলে মানে বারবার আর ঝামেলা হয় না। অ্যাসপিরিন, ক্লপিড বা প্রাসুগ্রেল, গ্লেলর, গ্রেলর, সব হচ্ছে এখানে আছে। এখানে এই বক্সে অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টি কোয়াগুলেন্ট সবই আলোচনা করছে। তাহলে যেহেতু পাইছি সামনে, এটাকে বলে বলে ফেলি। এটাতে দেখো, প্রথম বলতেছে যে অ্যাসপিরিন আমাদের কোনো প্রিকশন নেওয়ার দরকার নেই, আমরা শুরু করতে পারি। প্রথম কলাম এবং শেষের কলামটা দেখো। প্রথম কলামটা বলছে আমরা কখন বন্ধ করার, কখন কতক্ষণ পরে আমরা আহ ইয়া ব্লক করতে দিব, পারবো, ব্লক নিউরেক্সিয়াল দিতে ব্লক। পারবো, ব্লক দিতে পারবো। হুম। আর থার্ড কলামে বলতেছে যে ধরো তুমি ব্লক দিয়ে দিছো, স্পাইনাল করে ফেলছো, তাহলে স্পাইনাল করার কতক্ষণ পরে গিয়ে তুমি পরের ওষুধটা শুরু করলা। মানে ওষুধটা তো তুমি বন্ধ করে রাখছো, তাহলে স্পাইনাল স্পাইনাল করার কতক্ষণ পরে তুমি ওষুধটা শুরু করলা, বা তুমি মানে পরের ডোজের জন্য কখন তুমি হচ্ছে ক্যাথেটারটা রিমুভ করতে পারো। ঠিক আছে, নেক্সট ড্রাগ রিমুভ ডোজ করবো। হুম। দুইটা। এখন আমরা তো স্পাইনাল বলতেছি, তাহলে অ্যাসপিরিনের ক্ষেত্রে কোনো প্রিকশন দরকার নাই, যদি লো ডোজ অ্যাসপিরিন হয় তাহলে সেটা চলতে পারে। আর পরবর্তী টাইমেও কখন ওষুধ শুরু করবো, যেহেতু সে চলবে, কিন্তু বলার কিছু নাই। ক্লপিড হচ্ছে 7 দিন, 5 থেকে 7 দিন কিন্তু কোথাও লেখা নাই, হ্যাঁ একদম বরাবর বলছে 7 দিন। এবং পরবর্তী তাহলে স্পাইনাল পারফর্ম করার 6 ঘন্টা পরে গিয়ে তুমি পরের ডোজটা, তুমি ডোজ শুরু করতে পারো 6 ঘন্টা। আচ্ছা, এরপরে দেখো, হেপারিনের ক্ষেত্রে আনফ্র্যাকশনেটেড হবে, তুমি 4 ঘন্টা আগে বন্ধ করবা, 4 ঘন্টা পরে শুরু করবা, 4 4। আচ্ছা, হুম। এরপরে দেখো,
লো মলিকুলার ওয়েট প্রোফাইলেকটিক ডোজ, সাধারণত আমরা প্রোফাইলেকটিক ডোজ ইউজ করি না, আমরা সাধারণত ট্রিটমেন্ট ডোজটা দিই। ট্রিটমেন্ট ডোজটা খেয়াল করো, এটা হচ্ছে 24-24, তাহলে আনফ্র্যাকশনেটেড হেপারিন হচ্ছে 4-4, আর ট্রিটমেন্ট ডোজ অফ লো মলিকুলার হেপারিন এটা হচ্ছে 24-24, মানে 24 ঘন্টা আগে বন্ধ করবো, ব্লকের 24 ঘন্টা পরে গিয়ে আমি শুরু করব। আচ্ছা, চালু এরপর করবো। ওয়ারফেরিন। তাহলে ওয়ারফেরিনটা হচ্ছে আসলে তোমার আয়নার 1.4 এর নিচে আসতে হবে। ওটা দেখি, আমরা তো এখানে হচ্ছে আমরা এটা পড়ছিলাম না যে ব্রিজিং থেরাপি। তো ব্রিজিং থেরাপি আমি যদি শুরু করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার আয়নার কমে আসতে হবে, আয়নার কমার 1.4 এর নিচে নিচে বা সমান। এবং আবার শুরু করবো কবে? আফটার ক্যাথেটার রিমুভাল। আমরা তো ওয়ারফারিনের ক্ষেত্রে জানি যে এটা কাজ করতে সময় নেয় দীর্ঘ সময়, এই সময়টাতে আমি লো মলিকুলার হেপারিন চালাই। লো মলিকুলার ওয়েট হেপারিন চালানোর পরে আমরা গিয়ে হচ্ছে আমরা ওয়ারফারিনটা মুখে খাওয়াই দিই, কিন্তু এটা তো কাজ করতে সময় লাগবে 3 দিন। আচ্ছা, এরপর আসো, দেখো রিভারক্সাবান, ড্যাবিগাট্রান, অ্যাপিক্সাবান, কি ডোজ সেটা পড়ার দরকার নাই। রিভারক্সাবান, ড্যাবিগাট্রান, অ্যাপিক্সাবান, এই তিনটা আমরা 48 ঘন্টা আগে বন্ধ করব। তাহলে 48 হচ্ছে একটা গোল্লা দাও, 48। হ্যাঁ, এবং শুরু করব কখন? পরের ব্লকের পরে 6 ঘন্টা। ছয়। 6, তাহলে তোমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেল। আর লাস্টলি হচ্ছে তোমার থ্রম্বোলাইটিক্স, অ্যালটিপ্লেস, এটিপ্লেস, স্টেপ্টোকাইনেস হচ্ছে 10 দিন, 10-10, 10 দিন, আওয়ার না কিন্তু। তাহলে আমাদের কিন্তু জিনিসটা একটা হুম। কনসাইজ হয়ে গেল। তাহলে শুধু আরেকবার বলি, ফ্লপিড, প্রাসুগ্রেল, টিকাগ্রেলর এগুলো হচ্ছে 7 দিন আগে বন্ধ করব, 6 ঘন্টা পরে শুরু করব। এরপর 6 হচ্ছে ঘন্টা পরে শুরু। আনফ্র্যাকশনেটেড হেপারিন 4-4, লো আচ্ছা, আর মলিকুলার হেপারিন 24-24। 24-24। হ্যাঁ, ওয়ারফেরিন আমরা, ওয়ারফেরিন বাদ দাও। এরপর আসো রিভারক্সাবান, ড্যাবিগাট্রান, অ্যাপিক্সাবান, এগুলা হচ্ছে সবই 40। অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে এটা হচ্ছে 48 আর 6, একদিকে 6। 48 ঘন্টা 6। শুধু লাস্টেরটা হচ্ছে দিনে, আলটিপ্লেস, রেটিপ্লেস, হুম। স্ট্রেপ্টোকাইনেস, এগুলো হচ্ছে 10 দিন, 10 দিন। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আমাদের সুন্দর মতো এটা হয়ে গেল। এটা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে। আচ্ছা, এরপরে বলতেছে দেখো যে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি। ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপির ক্ষেত্রে কি বলতেছে, যদি আমার পেশেন্ট ডুয়াল প্লায়, তাহলে অ্যাসপিরিন ক্লপিড বা অ্যাসপিরিন টিকাগ্রেলর, সেক্ষেত্রে আমার ওই যেটা ক্লপিড বা হচ্ছে টিকাগ্রেলর বা প্রাসুগ্রেল যেটা নিয়ম নিয়ম সেটা হিসেবে কি 7 দিন সেটা বন্ধ থাকবে, আর অ্যাসপিরিন কিন্তু সে চলতে থাকবে। আচ্ছা, তারপর দেখো টাইম অফ রিজিওনাল ব্লক। টাইম অফ রিজিওনাল ব্লকের মধ্যে ওই যে আমরা কখন তলে হচ্ছে দিব, তাহলে আমরা 7 দিন আগে বন্ধ করতেছি। আমরা এখানে ওই একই কথা, 7 দিন আর একটা হচ্ছে 5 দিন। 5 দিন বলছে টিকাগ্রেলরের জন্য, বাট মানে আহ, 7 দিন লিখলো, 7 দিনই লিখবো। আর হচ্ছে প্লেটলেট ফাংশনটা দেখতে হবে, কারণ আমরা এইসব পেশেন্টকে যখন স্পাইনাল দিতে চাই তার আগে আমাদের প্লেটলেট ফাংশন দেখতে হবে। প্লেটলেট কত থাকা লাগবে? 90,000-এর। না, দুইটা আছে না? ভুল বলছো তো। একটা হচ্ছে 75, একটা হচ্ছে 50। 75,000 ছিল। 75 হচ্ছে 75 এপিডুরাল। epidural, 50 হচ্ছে স্পাইনাল। স্পাইনাল, হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। এরপর দেখো এখানে তোমার ব্লক কখন দিচ্ছে আর পোস্ট 50। অপারেটিভ হ্যাঁ। রিইনিসিয়েশন কখন করতেছো। আবার ওই যে যেটা আমরা পড়লাম যে পোস্ট অপারেটিভ রিইনিসিয়েশন আমরা কখন করবো, 6 ঘন্টা পরে। তারপর আমরা ওইটা দেখো, ওইখান থেকেই পড়াবে, তাই না তো? হ্যাঁ, এই দিক থেকে যে চালাতে। বাই, নষ্ট হইস না। হ্যালো, হ্যালো। জি হ্যাঁ এবার আপু। শোনা যাচ্ছে। আরে আমার হেডফোনটা খুব প্রিয়, এটা যদি নষ্ট হয়ে যায় আমি শেষ। আচ্ছা, এরপর হচ্ছে তোমার মনিটরিং প্রিকশন বাদ এগুলো কোনো নর্মালি আছে, জাস্ট ব্লিডিং হবে বাট। আচ্ছা, এরপর আসো টার্পের কোয়েশ্চেনটা একটু দেখি। ইভালুয়েট দ্য পেশেন্ট, তাহলে ইভালুয়েশনের মধ্যে তোমার সঙ্গে কি 72 বছর, ডায়াবেটিস আছে, তার বিপিএইচ আছে, তাহলে টার্প হবে। তাহলে টার্পের পেশেন্ট ওই একটু একটু আগে যেটা বললাম ডায়াবেটিস আছে, এবং তুমি এখানে চাইলে তুমি কিছু জেরিয়াট্রিক কনসিডারেশনও দিতে পারো। বুড়া মানুষ, তার এমনিতে তো হার্টের ক্ষমতা কম, লাংসের ক্ষমতা কম, তার ভলিউম কম থাকবে বডিতে, তার হচ্ছে তোমার জয়েন্টের মধ্যে সমস্যা থাকতে পারে। হ্যাঁ, ধরো রিউমাটয়েড আর্থ্রাইটিস না হোক, তার তো অস্টিও আর্থ্রাইটিস থাকতেই পারে, তাই না? আমার ইয়াতে সার্ভাইকাল বা হচ্ছে লাম্বার, ফলে আমার ব্লক দিতে কষ্ট হবে, ব্যাম্বু স্পাইন হয়ে যায় অনেকে।
না, ব্যাম্বু স্পঞ্জ সবার হয় না অ্যানকাইলোজিং এর ক্ষেত্রে। আরটা হচ্ছে তারপরে আর কি, মানে এরকম কিছু পয়েন্ট তোমরা জেরিয়াট্রিক পারপাস থেকে অ্যাড করতে পারো। তার কিডনির ক্ষমতা কমে যাচ্ছে, ফলে ড্রাগ তাকে ক্যালকুলেট করে দিতে হবে। তার মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয়ে যেতে বেশি, সেন্ট্রাল নার্ভাস ডিপ্রেশন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার সব ড্রাগ তাকে আমার ক্যালকুলেট বা টাইট্রেট করে দিতে হবে। এগুলো লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার ডায়াবেটিস, তাহলে যেহেতু বিপিএইচ নিয়ে আসছে, তাহলে বিপিএইচ এর জন্য তার ওই যে রিটেনশন, তারপর হচ্ছে কি জানি বলে এটাকে, বললাম ওই যে পেশাবটা ধরে রাখতে পারে না, ইনকন্টিনেন্স, ইউরিনারি ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স, হ্যাঁ, এগুলো আছে কিনা, যদিও বা এগুলো আসলে আমাদের অ্যানেস্থেটিক্স এর সাথে তো লাগতেছে না। আচ্ছা, তারপর ডায়াবেটিস মেলিটাস, কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস, আনাদার কোমরবিডিটি, মেডিকেশন, এনে কিছু কিছু লিখছে। ফিজিক্যাল এক্সামিনেশনে ওকে ফাইন, তার হচ্ছে তার নর্মাল যেভাবে জেনারেল, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, অ্যাবডোমিনাল। আচ্ছা, তারপরে ল্যাব ইনভেস্টিগেশন কর্তা লিখে গেছে। এরপরে হচ্ছে কার্ডিও রিস্ক অ্যাসেসমেন্ট, তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন এভাবে লিখতে হবে, হ্যাঁ। এখানে অ্যাজ আ হোল লিখে গেছে। তুমি দেখো স্পেসিফিক ফর টার্প, টার্প সিনড্রোম হতে পারে, পোস্ট অপারেটিভ ব্লিডিং হতে পারে, ব্লিডিং আর ইনফেকশন হতে পারে। অ্যানেস্থেটিক টেকনিক আমি জিএ বা রিজনাল যে কোনো সেটা দিতে পারি। প্রি অপারেটিভ অপটিমাইজেশন, অপটিমাইজেশন তাহলে ব্লাড সুগার কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, এগুলো আসবে। আচ্ছা, হুইচ অ্যানেস্থেটিক টেকনিক ইজ সুইটেবল ফর দিস পেশেন্ট অ্যান্ড ওয়াই, তাহলে কি সুইটেবল হবে। সুইটেবল বয়স বেশি হলেও আমরা এখানে তাকে রিজনাল অ্যানেস্থেশিয়া এই ন্যাশনাল জন্য দিব। পারফর্ম করতে চাই। কেন করতে চাই না, এখানে অনেক কারণ লেখা আছে। যে রিজনাল অ্যানেস্থেশিয়া দিলে আমার ভেসোডাইলেশন হচ্ছে, এটা হচ্ছে পোস্টিক ব্লেডের বেডের হচ্ছে ব্লিডিং কমাবে, তারপর হচ্ছে সার্জিক্যাল ব্লিডিং ব্লিডিং কমে। কম হচ্ছে। এখানে আমরা অনেক বেশি ফ্লুইড ইউজ করতেছি, যে কারণে টার্প সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে পেশেন্ট তো কনসাস থাকলে আমি টার্প সিনড্রোম ডেভেলপ করলে তাকে আইডেন্টিফাই করা সহজ হবে। তারপর স্পাইনাল অ্যানেস্থেসিয়া নিজেই এই পরের পয়েন্ট গুলো না তোমার যে কোনো অ্যানেস্থেসিয়া ক্ষেত্রে লাগায়, মানে উপরের পয়েন্টটা, উপরে দুটা পয়েন্ট হচ্ছে আসলে টার্প রিলেটেড, আর ওগুলো অন্য ক্ষেত্রেও দেওয়া যায়, আর বাকি তিনটা পয়েন্ট তুমি কিন্তু যে কোনো বাদ জায়গায় লাগাইতে পারো। আচ্ছা, তাহলে কি বললাম যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া নিজে হচ্ছে সার্জিক্যাল স্ট্রেস রেসপন্সকে মিনিমাইজ করে, তাহলে সেখানে আমি পেশেন্টকে দিতে পারি। আবার পেশেন্ট হচ্ছে এরপর পরের পয়েন্ট হচ্ছে যে আমি যদি রিজনাল দিই, তাহলে আমার ডিবিটি হওয়ার পসিবিলিটি কম থাকবে, এবং কমে যাবে। ইন্ট্রাঅপারেটিভ এবং পোস্ট অপারেটিভ অ্যানালিসিসের জন্য সে খুব ভালো সাপোর্ট দিবে। এটা যে কোনো, তাহলে এটা এটা যে কোনো ক্ষেত্রে তুমি লাগাতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে টার্প সিনড্রোম ম্যানেজমেন্ট, এটা আমরা পরে দেখতেছি। পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক ম্যানেজমেন্ট, দেখো এখানে কিভাবে লিখছে। পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক ম্যানেজমেন্ট আমরা কিন্তু একবার পড়ছিলাম, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে স্পেসিফিক করে দিছে যে পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক ম্যানেজমেন্ট। তুমি এখানে রেগুলার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে বাতাস পানি ওগুলো কিন্তু ম্যানেজমেন্ট করলে তোমার হবে না। তাহলে তোমার এটা হচ্ছে একটা ইলেকটিভ কেস, ইলেকটিভ কেস তুমি করবা, তোমার তাহলে এখানে VRII করার কোনো প্রশ্নই আসবে না। হ্যাঁ, আসতে পারে যদি তার 2 দিন মিল, দুটা মিল মিস যায়, তাহলে তার তো আমার দুটা মিল মিস দেওয়ানোর কোনো দরকার নাই, তাই না। আমি এখানে তার মিল ইনিশিয়েট করতে পারি শুরু থেকেই। আচ্ছা, তাহলে এখানে কি করব আমরা, এখানে দেখো ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড। প্রথমত হচ্ছে তোমার, তুমি ব্লাড সুগারের টার্গেট কত রাখবা, 7 থেকে, মানে 10-এর নিচে, 10-এর নিচে, 10-এর নিচে বলতে 7.8 থেকে 10, কারণ আবার হাইপোগ্লাইসেমিয়া হলে তো অসুবিধা। আচ্ছা, ব্লাড সুগার রাখতেছো কত, মনিটরিং করবা কখন, মনিটরিংটা হচ্ছে এখানে যেটা লেখা আছে ওটাই লিখবা, যে 2 থেকে 4 ঘন্টা, পোস্ট হ্যাঁ 2 থেকে 4 ঘন্টা পর পর। ফ্রিকোয়েন্ট মানে একটা ভেগ টার্ম না লিখে চেষ্টা করবা যে স্পেসিফিক ওয়া লিখতে, যদি তুমি জানো। যেটা তুমি জানো না সেখানে তুমি ভেগ টার্ম ইউজ করো, ফ্রিকোয়েন্টলি করব, জোর দিব, মানে এগুলো হচ্ছে ভেগ টার্ম। এগুলো যদি তুমি ব্যাপারটা সম্পর্কে জেনে থাকো আমরা তো, লিখবো কি এভরি 2 to 4 আওয়ার? হ্যাঁ এভরি 2 to 4 আওয়ার এভাবে লিখবা। আপু ইন্ট্রাঅপারেটিভ 1 আওয়ার ছিল তাই না? হ্যাঁ, ইন্ট্রাঅপারেটিভ ইন্টারপ্রেটিভ যখন দেখবো 1 আওয়ার, 1 ঘন্টা পর পর। 1 আওয়ার। হ্যাঁ। তোমার মানে 2 to 4 আওয়ার বলতে তুমি শুরুর দিকে প্রথম 6 ঘন্টা 2 ঘন্টা পর পর দেখবা, পরবর্তীতে তুমি হচ্ছে 4 ঘন্টা পর পর, মানে পেশেন্টের অবস্থা যদি ওকে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার যদি পেশেন্টের গ্লাইসেমিক কন্ট্রোল পুয়ার হয়, মানে হাইপার গ্লাইসেমিয়া যদি তার থাকে, সেক্ষেত্রে বলতেছে কন্টিনিউয়াস ইন্ট্রাভেনাস ইনসুলিন ইনফিউশন ফর টাইটার কন্ট্রোল অথবা স্লাইডিং স্কেল। এখন কথা হচ্ছে যে আমরা এখানে